একটা বিষয় নিয়ে এর আগেও আমি ভিডিও করছিলাম, সেটা হইতেছে যারা যেসব দেশগুলো হচ্ছে স্বল্প উন্নত এবং কম ক্ষমতাশালী দেশ, এবং সেই দেশগুলোকে নিয়ে যে যারা হচ্ছে শক্তিশালী, হ্যাঁ, সেই দেশগুলো কৃষি নিয়ে নাকি খুব একটা ষড়যন্ত্র করে সেই দেশগুলোর উপর, মানে স্বল্প উন্নত এবং কম ক্ষমতাশালী দেশগুলোর উপর। তো সেইটারই ধারাবাহিকতায় বাংলাদেশের কৃষি নিয়ে কথিত বা সম্ভাব্য বৈদেশিক যে ষড়যন্ত্রটা মানে আছে, সেটা নিয়ে একটু কথা বলবো। তো এইখানে এই যে আপনারা দেখতেছেন, এটা হচ্ছে একটা নার্সারি। হ্যাঁ, এটা হচ্ছে চারার নার্সারি, যেমন বেগুন, মরিচ এই জাতীয় নার্সারি আর কি। যদিও এর আগে এই নার্সারির ভিডিও আপনাদেরকে দিই নেই, আর আমরা তিনজনের শেয়ারে এই নার্সারিটা করছি। আর এখানে প্রায় 1.5 লক্ষের মতো হচ্ছে বেগুনের চারা ছিল, আর এগুলা প্রায় অধিকাংশই মানে বিক্রি হয়ে গেছে। আর মরিচের চারা এখানে মোটামুটি হচ্ছে 70-80 হাজারের মতো আছে, কিন্তু এগুলা এই বছর আর কি অতটা চাহিদা নাই। তবে এই বছর বেগুনের চাহিদা একটু বেশি, তবে সম্ভবত বেগুনের সিজনটা আসলে হয়তো বা বেগুনের দামটাও হয়তো একটু কম যাবে এবার, কারণ মানুষ বেগুন একটু বেশি লাগাইতেছে এবার, কিন্তু মরিচ কম লাগাচ্ছে, তো সম্ভবত মরিচের দামটা এবার বেশি যাইতে পারে। তো যাই হোক, এখন আসি মূল আলাপে। তো প্রথমেই হচ্ছে এই যে আমরা চারা উৎপাদন করতেছি, এই চারা উৎপাদন কিন্তু আমরা বীজ থেকেই করি। তো এই বীজগুলো কিন্তু আমাদেরকে কিনতে হয়, হ্যাঁ। আর লোকাল যে বীজগুলো হয়, যেগুলো হচ্ছে কৃষক সংগ্রহণ করে, ওই বীজগুলো কিন্তু সাধারণত মার্কেটে চলে না তেমন একটা। তো কিছু বহুজাতিক কোম্পানি আছে, হ্যাঁ, বাংলাদেশের বাজারে উচ্চ মূল্যে হাইব্রিড বা জেনেটিক্যালি যে মডিফাইড জিএমও বীজ আছে, সেই বীজগুলো কিন্তু সরবরাহ করে থাকে। আমি নাম বলতেছি না, এগুলো আপনারা অনেকেই হয়তো জানেন। তো বাংলাদেশের কৃষকদের কিন্তু প্রতি বছর বীজ কিনতে হয়, নিজে থেকে কিন্তু সংরক্ষণ করা যায় না। কিন্তু আগে আমরা কি দেখতাম, প্রত্যেকটি কৃষক নিজে উৎপাদিত ফসল থেকে কিন্তু বীজ সংরক্ষণ করত, এতে করে কৃষকদের খরচ কিন্তু অনেকটাই কমে আসতো। কিন্তু এখন কোম্পানির বীজের কারণে, বিশেষ করে বিদেশি কোম্পানিগুলোর একচেটিয়া বীজ ব্যবসার জন্য দেশীয় বীজের বিলুপ্তি ঘটে, এবং কৃষক নির্ভরশীল হয়ে ওঠে বহুজাতিক যে কোম্পানিগুলো আছে সেগুলোর উপর। তো এটাকেই অনেকেই বলতেছে বীজ নির্ভরতার ষড়যন্ত্র। এবং বাংলাদেশে বিপজ্জনক কীটনাশক ও রাসায়নিক সার সরবরাহ করতেছে দেদারসে, এতে করে মানুষ, পশু পাখি সহ পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। এছাড়াও উন্নত দেশগুলোর নিষিদ্ধ বা ক্ষতিকর কীটনাশক দক্ষিণ এশিয়ার দেশগুলোতে, বিশেষ করে বাংলাদেশে রপ্তানি হয়, কিন্তু আমাদের দেশ থেকে যদি ওই দেশে কোনো কৃষিপণ্য রপ্তানি হয়, তখন কিন্তু তারা রাসায়নিক পরীক্ষা করে দেখে পরিমাণ রাসায়নিকের উপস্থিতি পেলে সেটা ফেরত পাঠায়। তার মানে কি? তার মানে হলো তাদের দেশে ওইসব রাসায়নিক ব্যবহার করা হয় না। এরপরে হইতেছে জেনেটিক্যালি মডিফাইড জিএমও ফসল চাপিয়ে দেওয়া হইতেছে বাংলাদেশ সহ কিছু অনুন্নত দেশের উপর। এসব ফসল নিয়ে কিন্তু এর আগে অনেক কথা হয়েছে, এমনকি আন্তর্জাতিক কিছু সংস্থা ও দাতা সংস্থা জিএমও ফসল, যারা এসব ফসল নিয়ে চাষ করার জন্য চাপ তৈরি করে দেশের উপর, মানে বিশেষ করে বাংলাদেশের উপরেও কিন্তু চাপ তৈরি করতেছে, মানে এইসব ফসল তোমরা চাষ করো, এটার উপর চাপ দিতেছে। আমার ইচ্ছা মতো এটা আমি করতে পারতেছি না। তো এইটার উদ্দেশ্য হইতেছে একটাই, মানে কৃষকদেরকে জিএমও ফসলের উপর নির্ভরশীল করে দেশীয় যেটা জাত আছে ওই জাতটাকে ধ্বংস করে দেওয়া। তো এই জাতটা যদি ধ্বংস হয়, তাহলে জিএমও যে ফসলের যে বীজটা আছে, সেই বীজটা তো আর সবাই উৎপাদন করতে পারবে না, একমাত্র কোম্পানি যারা বিশেষ জাতের ব্যবস্থা আছে তারাই সেটা উৎপাদন করতে পারবে এবং সংরক্ষণ করতে পারবে। পরে হইতেছে খাদ্য আমদানিতে উৎসাহ এবং কৃষি পণ্য রপ্তানিতে বাধা। অনেক সময় দেখা যায় যে সরকার বা দাতা সংস্থার সুপারিশে খাদ্য আমদানি করা হয়, অথচ কৃষক তার উৎপাদিত ধান বা সবজি বিক্রি করতে পারে না। যেমন এই বছরেই দেশে আলু, পেঁয়াজ, মরিচের যথেষ্ট উৎপাদন থাকা সত্ত্বেও বিদেশ থেকে আমদানি করা হচ্ছে, আর এদিকে দেশের কৃষক নিজের উৎপাদিত ফসল মরিচের দাম পায় না, আলুর দাম পায় না। এতে করে কৃষকরা নিরুৎসাহিত হবে এবং দেশীয় উৎপাদন কমে যাবে। আগামীতে দেখেন কৃষক মরিচের আবাদ কমায় দেয় কিনা। এখন আবার ওই যে কৃষিভিত্তিক জমি, ওগুলা বিদেশিদের কাছে হস্তান্তরের উপরে কিন্তু চাপ দিতেছে বিদেশিরা। বাংলাদেশের মতো রাষ্ট্রের কাছে, যেখানে বাংলাদেশের পপুলেশন বেশি, জমি অল্প, সেই রকম দেশের কাছে এই বিভিন্ন বিদেশি কোম্পানি বা সংস্থা কৃষি জমি লিজ নিতে চায় দীর্ঘমেয়াদে। এটাকেও কিন্তু এক ধরনের উপনিবেশবাদ হিসেবে কিন্তু অনেকেই দেখতেছে, কারণ এতে করে যারা হচ্ছে জমির মালিক, এরা জমিটা হারানোর পর তারা নিজেরাই হচ্ছে শ্রমিকে পরিণত হবে। তো এখন আপনাদের কাছে কি মনে হয়, এগুলা কি ষড়যন্ত্র না? এরকম অনেক বিষয় আছে, কৃষি নিয়ে ষড়যন্ত্র আছে আর কি। তো বৈদেশিক বাজারে প্রতিযোগিতা কঠিন এবং সেখানে শক্তিশালী রাষ্ট্র, কর্পোরেট গোষ্ঠী প্রভাব বিস্তার করতে চায়। বাংলাদেশ যদি সচেতন না হয়, তাহলে তাদের ফাঁদে পড়তে হবে আমাদের। তো আমরা যদি জাতীয় বীজ ব্যাংক বা দেশীয় জাত রক্ষা না করি, অযাচিত ওই যে বৈদেশিক অনুদান ও প্রকল্প বিশ্লেষণ না করেই গ্রহণ করি,
কৃষকদের শিক্ষিত, তারপরে প্রযুক্তি সচেতন না করি, নিরপেক্ষ গবেষণাগার ও স্বাধীন কৃষি নীতিমালা যদি আমরা গঠন না করি, হ্যাঁ, তাইলে আমাদের সামনে দুঃখই আছে আর কি। কৃষি গবেষণায় দেশীয় প্রতিষ্ঠানকে যদি আমরা শক্তিশালী না করি, তাহলে আমাদেরকে কিন্তু তারা গ্রাস করে ফেলবে অ্যানাকোন্ডার মতো। তো অর্ধেক তো গিলে ফেলেছে, বাকিটাও কিন্তু গিলে ফেলবে। তো আপনারা দেখেন নাই পাট গবেষণায় বাংলাদেশ কি পরিমাণে এগিয়ে গেছে, তারপরে কি হলো, এই পাট কলগুলো কিন্তু ধীরে ধীরে এইভাবে নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। তো পাট কলে যদি না থাকে তাহলে পাট দিয়ে কি করবে? তো এই যে বর্তমানে যে মৌসুমটা চলতেছে, এই মৌসুমটা কিন্তু আমাদের এই অঞ্চলটাতে, হ্যাঁ, অধিকাংশ জমিতে কিন্তু পাট ক্ষেত থাকে। যেমন এই জমিগুলো দেখতেছেন, এই জমিগুলোতে কিন্তু পাট থাকে, কিন্তু এখন এগুলো পড়ে আছে। তো যাই হোক, আমরা হইতেছি ছোট মানুষ, আমাদের কথা আর কে শুনবে? আমরা সামান্য 2 পয়সার হইতেছি ইউটিউবার। কিন্তু ভাই হচ্ছে দেশের, হয়তো যদিও আমার বাহ্যিকভাবে আমি চোখে দেখতেছি না যে আমার ক্ষতি হচ্ছে না, কিন্তু একটা সময় গিয়ে তো আমার ক্ষতি হবে। হ্যাঁ, দেশের ক্ষতি হলে তো আমার নিজেরও ক্ষতি হবে। রাষ্ট্র যদি ক্ষতিগ্রস্ত হয় কোনো না কোনোভাবে প্রত্যেকটা জনগণই কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবে। হয়তো সরাসরি তার কাছে আসবে না, কিন্তু কোনো না কোনো দিকভাবে তো তার কাছে সেই ক্ষতিটার যে ব্যয়ভারটা, সেটা কিন্তু তাকে বহন করতে হবে, প্রত্যেকটা জনগণই বহন করতে হবে। যারা হচ্ছে দায়িত্বে আছে, ক্ষমতায় থাকে, হ্যাঁ, চেয়ারে বসে থাকে, তারা কি তাদের পকেট থেকে সেই ক্ষতিটার যে ব্যয়ভারটা সেটা কি বহন করবে? করবে না, তারা চাপিয়ে দেবে আমাদের উপর। তো যাই হোক, সেগুলো নিয়ে আর কত চিন্তা করবো আমরা সাধারণ মানুষ। তো চলে আসছি হচ্ছে, সামনে একটা কাঁঠাল গাছ আছে, আর এই যে দেখতেছেন এই যে পাট ক্ষেত, কি সুন্দর পাট ক্ষেত, হ্যাঁ। তো পাট ক্ষেতটা কিন্তু অসাধারণ হয়েছে। তো বাংলাদেশে একটা সময় পাট ক্ষেতের একটা কিন্তু বিপ্লবের মতো সৃষ্টি হয়েছিল, হ্যাঁ, ঘরে ঘরে কিন্তু পাট ক্ষেত। আর বাংলাদেশে বহু ব্যবসায়ী ছিল, এমনকি আমার দাদা, আমার আশেপাশে অনেক দাদাই কিন্তু পাট ব্যবসার সাথে কিন্তু জড়িত ছিল। আমাদের আমাদের দাদা এবং আরেকটা দাদা দুজনে মিলে শেয়ারের ব্যবসা করতো, এবং এই দুজন ব্যবসায়ীকে, হ্যাঁ, আমাদের বিভাগটার অধিকাংশ এলাকায় এখনও মানুষ চিনে আর কি। তো যারা হচ্ছে পুরনো ব্যবসায়ী তারা চিনে। তো পাটকে নাম দেওয়া হয়েছিল সোনালী আঁশ হিসেবে, এবং এটা এতটাই মানে দেশের অর্থনীতি চাঙ্গা করেছিল যে এটা টাকার পেছনে না ছবি পর্যন্ত ছিল। পাট যখন মানে এই পচানো হয়, পচানোর পরে যে ধৌত করা হয়, ওইটার কিন্তু ছবি পর্যন্ত টাকার মধ্যে দেওয়া হয়েছিল। তাহলে বুঝতে পারছেন এটার কতটা গুরুত্ব ছিল বাংলাদেশে। কিন্তু এখন কি সেটা আর দেখতেছেন? আগে আগে ওই যে গৃহস্থলীর কাজে, হ্যাঁ, ওই যে দড়ির রশির যে ব্যবহারটা ছিল, সেটা ছিল হচ্ছে পাটের, আর হচ্ছে ব্যাগ, তারপরে হচ্ছে ছালা, এগুলো সবই ছিল হচ্ছে পাটের তৈরি। আর তার বদলে এখন আমাদের ধরায় দিছে প্লাস্টিক। প্লাস্টিক একদিকে যেমন আমাদের পরিবেশের ক্ষতি করতেছে, এবং অন্যদিকে আমাদের চামড়া শিল্প ছিল গার্মেন্টস শিল্পের পরে অবস্থান, কিন্তু চামড়া শিল্পটা কিন্তু ধ্বংস করে দিছে। তো যাই হোক, আমি অতি নগণ্য এবং ক্ষুদ্র একজন মানুষ। তো ক্ষুদ্র একজন মানুষেও অনেক কিছুই বলে ফেললাম, আমার কথা আর কে শুনবে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।